Hi, welcome to the next video. তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্যাকেজেস কেন ইউজ করি আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটা স্পেশাল প্যাকেজ যেটাকে আমরা বলি ইউটিলিটি প্যাকেজ। সেই স্পেশাল প্যাকেজেস স্ক্যানার ক্লাস ফাংশনকে নিয়ে ডিসকাস করব, তারপরে একটু এক্সেপশনস বুঝবো, তারপরে আমরা যাবো বাফার ডিটেলস সাথে সেটাকে রিলেট করতে। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো প্লিজ দেখতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে একটা প্যাকেজ কি। এখানে আমরা ডেফিনেশন দেখতে পাচ্ছি যে প্যাকেজের ডেফিনেশন হচ্ছে যে প্যাকেজ হচ্ছে একটা গ্রুপ অফ রিলেটেড ক্লাসেস। তো এখানে কি হয় ধরতে পারো সেটাকে একটা ফোল্ডার হিসাবে। এখানে তোমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছ, এই ফোল্ডারটা এবার ধরো এখানের মধ্যে আমি একটা ফোল্ডারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেখেছি। এই ডকুমেন্টসের মধ্যে আমার কোড লেখা আছে, এটা হচ্ছে টেকনিক্যালি। তো এই যে ফোল্ডারটা সেটা হচ্ছে ইউটিল প্যাকেজ, আর এখানের মধ্যে যেটা আছে এটা হচ্ছে স্ক্যানার ক্লাস অবজেক্ট। মানে এখানে আমি স্ক্যানার ক্লাসের পুরো কোডটা লিখে রেখেছি। এখানে যেটা আছে আমি এখানে পুরো স্ক্যানার ক্লাসের কোডটা লিখে রেখেছি। ফাইন। তো আমি এটা বুঝতে পারছি যে আমাদের দু রকমের প্যাকেজ হতে পারে, একটা হচ্ছে বিল্ট ইন প্যাকেজ, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। বিল্ট ইন প্যাকেজ মানে যেটা আমাকে জাভা আগে থেকে দেয়, মানে এই প্যাকেজটা জাভা আগে থেকে ইনস্টল করা ছিল, যখন কি আমরা নিজে থেকেও কিছু একটা প্যাকেজ লিখতে পারি। যেমন এবিসি করে আমরা কোনো প্যাকেজের নাম দিয়ে সেই প্যাকেজকে আমরা লিখতেই পারি, তার জন্য কোনো অসুবিধা নেই। তো দু রকমের প্যাকেজ হয়, কিন্তু আমরা ডিসকাস করবো বিল্ট ইন প্যাকেজ, কেন কি এই প্যাকেজটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কেন কি এটা আমাদের কাজে লাগবে পরের স্টেপে, আর এটা শেখাও দরকার। ঠিক আছে, তো এবার যেটা করবো সেটা হচ্ছে এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো একটা কমন এক্সাম্পল নিয়ে আমরা একটু আরো দেখতে যাব। ধরো তোমার স্কুলে তোমাকে আর একটা প্রজেক্ট আঁকতে দিয়েছে, প্রজেক্টের মধ্যে বলেছে তোমাকে ড্রয়িং করতে হবে, আর সেই ড্রয়িং এর মধ্যে তোমাকে এটাও বলা হয়েছে যে একটা বীজ থাকবে, তার মধ্যে একটা বল জাম্প করবে। কিন্তু এই যে বীজের ড্রয়িংটা এটা তুমি আগের ক্লাসে অলরেডি এঁকে ফেলেছো, তো তুমি কি আবার থেকে বসে বসে সেই বীজটা আঁকবে? অবভিয়াসলি না, তাই তো। তো ধরো এটা তোমার ক্লাস 8 এর ড্রয়িং। এবার একটা জিনিস প্রশ্ন আছে যে এই ড্রয়িং এর মধ্যে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা বল, তাই তো। একটা বল দরকার, আর আমি ড্রয়িংটা পিছনে বসাবো, তাহলে কি হবে? আমার ড্রয়িং ফেস। মানে বেসিক্যালি যদি আমার কি দরকার, আমার বেসিক্যালি একটা ড্রয়িং দরকার, কিন্তু আমার কাছে তার হাফ পার্ট অলরেডি ড্র করা আছে। তো আমি কি করবো, বসে বসে পুরো জিনিসটা করবো না, আমি চলে যাব আগের স্টেপে। ঠিক আছে, মানে আমি আগের ড্রয়িংটাকে নিয়ে জাস্ট নতুন ড্রয়িংটা ইনসার্ট করে পুরো কাজটা চালিয়ে যাবো। এই সেম জিনিস আমরা করি প্যাকেজেস। প্যাকেজেসে আমাদের আগে কিছু কোড লেখা থাকে, আমরা সেই কোডটা ইউজ করে নতুন কোড লিখে করি। এরকম ধরো ইনপুট আউটপুট নেব স্ক্যানার ক্লাস দিয়ে, তো বসে বসে কি সব কিছু আমরা লিখবো? ইনপুট আউটপুটের জন্য ইন্টিজারে কনভার্ট করা, কিছু নেওয়া? অবভিয়াসলি না। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে জাস্ট ইনপুট নেওয়া। তার জন্য জাভা আমাদেরকে ইউটিলিটি প্যাকেজটা দেয়, যাতে আমরা শুধু যেটা দরকার অতটার উপর কনসেন্ট্রেট করতে পারি। এটাকেই আমরা বলতাম অ্যাবস্ট্রাকশন, মানে পেছনের জিনিসটা পুরোপুরি হিডেন, আমরা শুধু সামনের পার্টটা ইউজ করছি। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাকশনের একটা বড় এক্সাম্পল, যেটা হচ্ছে প্যাকেজেস। এবার আমরা জানবো কেমন করে একটা প্যাকেজ ইউজ করতে হয়। প্যাকেজ ইউজ করতে হয় ইম্পোর্ট লিখে। আমি ইম্পোর্ট দিয়ে প্যাকেজের নাম, তারপরে তার ক্লাস নেম দিতে পারি, বা যদি আমরা পুরো প্যাকেজটা চাই তাহলে আমরা স্টার দিতে পারি। যদি তুমি এক্সাম্পল ধরো স্ক্যানার ক্লাস চাই, তো তুমি কি করবে? বেসিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে আমি তখন লিখবো এখানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এতটা লিখলেই আমার কাজ শেষ। কিন্তু ধরো আমার পুরো ইউটিলিটি প্যাকেজটাই চাই, তখন আমি কি লিখবো? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টাফ। বুঝে গেল? এটাই হচ্ছে মেইন লজিক, আর মেইনলি যেটা জানার সেটা ছিল এটাই। এবার ধরো তোমার একটা স্ক্যানার ক্লাস লাগবে, যেটা আমি আমাকে আগে বললাম আগের ভিডিওতে। ইফ ইউ ফাইন্ড আ ক্লাস ইউ ওয়ান্ট টু ইউজ, ফর এক্সাম্পল স্ক্যানার ক্লাস,
তাহলে রাইট দ্য ফলোইং কোড import java.util.scanner। যদি তোমার পুরো ক্লাসটাই লাগে তাহলে তুমি লিখবে util.start। ঠিক আছে, এবার একটা ছোট ট্রিভিয়াটা বেসিক্যালি কি, আমরা বাই ডিফল্ট জাভাতে এটা ইউজ করি, সেটা হচ্ছে java.lang প্যাকেজ। এটা আমরা লিখতে হয় না, যখন আমার পুরো কোড লেখা হয়ে যায় জাভা অটোমেটিক্যালি java.lang প্যাকেজটা তোমার কোডের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে কিছু এক্সট্রা লিখতে হয় না তার জন্য, এটা ইমপ্লিসিটলি হয়। ঠিক আছে, এবার আমরা কিছু স্ক্যানার ক্লাস অবজেক্টস এর ব্যাপারে পড়বো। বেসিক্যালি এগুলো এদের মেথডস বা ফাংশনস যেগুলো আমরা ইউজ করব স্ক্যানার ক্লাসের ব্যাপারে আরো ডেপথে জানতে। এই টেবিলটা দেখো, আমরা ডিফারেন্ট টাইপস অফ ইনপুটস ইউজ করি, সেটা আমি বলেছি। আলাদা আলাদা ইনপুটসের জন্য আলাদা আলাদা ডেটা টাইপস হয়। এবার প্রত্যেকটা ডেটা টাইপের জন্য একটা করে আমাদের কাছে ফাংশনস থাকে। ধরো বুলিয়ান, বুলিয়ান মানে বেসিক্যালি কি হয়, ট্রু বা ফলস। ইউজারের থেকে আমাকে ইনপুট নিতে হবে ট্রু বা ফলস, তখন আমরা কি করব, নেক্সট বুলিয়ান। যদি তোমরা আগের কোডটা না দেখে থাকো প্লিজ আগের কোডটা দেখে নিও, যেখানে আমি স্ক্যানার ক্লাসের একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেখানে আমি এই একটা প্রোগ্রাম তৈরি করেছিলাম যার মধ্যে আমি একটা রিপোর্ট কার্ডে তার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার নিয়েছিলাম। এবার নাম তো স্ট্রিং হয়, তাই তো, কিন্তু ধরো আমি ট্রু বা ফলস নিতে চাইছি, একটা সে সাবজেক্ট লাইক করে না করে না, ট্রু না ফলস, তখন আমি কি করবো, নেক্সট বুলিয়ান। আর তখন আমি ইনপুট নেবো হচ্ছে sc ডট নেক্সট বুলিয়ান লিখে। ঠিক আছে, বাইট কি করে, একটা বাইট ভ্যালু রিটার্ন করে, মানে 8 বিটের একটা ছোট ভ্যালু সে ইনপুট নেবে। ডাবল কি করে, ডাবল বেসিক্যালি একটা ডাবল টাইপের ইন্টিজার, ধরো তোমাকে একটা ডেসিমাল নাম্বার ইনপুট নিতে হবে, তার মার্কস ধরো ডেসিমালে আছে 95.66, এটা ধরো তার মার্কস, সেটা আমরা কি করে নেব, ডাবল দিয়ে। ফ্লোটও আমরা ডেসিমালের জন্য ইউজ করি, ঠিক আছে, কিন্তু ফ্লোট ছোট ডেসিমাল প্লেসেস, ডাবল হচ্ছে বড় ডেসিমাল প্লেস। এটা আমি বুঝিয়েছিলাম আগে কি ফ্লোট কম ডেটা স্টোর করতে পারে আর ডাবল বেশি ডেটা স্টোর করতে পারে। তো ফ্লোট কেন আমরা ইউজ করব, মেমোরি বাঁচানোর জন্য, এটা মনে রাখতে হবে। ইন্ট কি করব, ইন্টে বেসিক্যালি ইন্ট আর লং অনেকটা সেম, ইন্ট ছোট ডেটা, লং বড় ডেটা। লাইন কি করি আমরা, লাইন হচ্ছে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, যেরকম নেম, আগেরবার আমরা নেম নিয়েছিলাম না, প্রীতম বড়ুয়া, তো এই নেমটা ইনপুট নেওয়ার জন্য আমরা নেক্সট লাইন ইউজ করি। এবার এবার আমরা ডিসকাস করব, আমরা প্যাকেজেস এর ব্যাপারে অনেকটাই শিখে ফেলেছি। ঠিক আছে, প্যাকেজেস কেন ইউজ করি, কিভাবে ইউজ করতে হয়, আর বেসিক্যালি এটাই জানার দরকার যে অনেক রকমের প্যাকেজেস হয়, যেরকম জাভা অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট প্যাকেজ, জাভা আইও প্যাকেজ যেটা আমরা বাফার রিডার ইউজ করি। জাভা অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট প্যাকেজ বেসিক্যালি ড্রয়িং করতে ইউজ করা হয়, অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট। ঠিক আছে, জাভা ডট নেট প্যাকেজ এটা আমরা নেটওয়ার্কিং এর জন্য ইউজ করি। তো এরকম অনেক রকম প্যাকেজেস হয়, তুমি যদি চাও সেটা করতে পারো, কিন্তু সেটা সিলেবাসের বাইরে আর সেটা কোনোভাবে আইসিএসসি বা আইসিএসসি তে আসে না, তো সেটা নিয়ে বেশি আমরা ভাববো না। পরে যে জিনিসটা ভাবার সেটা হচ্ছে একটু আমরা অন্য একটা টপিক ডিসকাস করব, সেটাকে বলছি আমরা এরর। বেসিক্যালি কি হয় এরর, মানে যেরকম বাংলায় আমরা বুঝি ভুল, কোন রকমের ভুলকে আমরা এরর বলি। সেটা আমরা জাভাতেও হতে পারে, প্রোগ্রামিং করার সময় আমরা অনেক রকম ভুল খুঁজে পাই, সেটাকে আমরা বলি এরর। ঠিক আছে, তো কত রকমের এরর হয়, এরর হয় দু রকমের। ফার্স্ট টাইপের হচ্ছে কম্পাইল টাইম এরর। কম্পাইল টাইম এরর কোনগুলো হয়, যেগুলো আমাদের কম্পাইলিং এর সময় প্রবলেম করে, মানে যখনই আমরা একটা প্রোগ্রাম কম্পাইল করতে যাব তখন আমার যে প্রবলেমস গুলো আছে সেগুলোকে বলে আমরা কম্পাইল টাইম এরর। কম্পাইল টাইম এরর দু রকমের হয়, একটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কি হয়, সিনট্যাক্স এরর হচ্ছে যখন আমরা সরো সেমিকোলন মিস করে ফেলেছি লিখতে লিখতে, বা কোড দিলাম না, যখন কম্পাইলার বুঝতে পারে না যে এটা হচ্ছে কি, সেটাকে বলি আমরা সিনট্যাক্স এরর। মানে আমরা কোন রকমের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া মিস করছি, ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম না, এটাকে আমরা বলি সিনট্যাক্স এরর। আর এক রকমের এরর হয়, সেটাকে বলি আমরা সিম্যান্টিক এরর। সিম্যান্টিক এরর কি হয়, সিম্যান্টিক এরর হচ্ছে কোনোদিনও আমি সিম্যান্টিক্স এর সাথে না যাই। মানে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে সিম্যান্টিক এরর কি হয়। ধরো তুমি একটা স্ট্রিং টাইপের মধ্যে ইন্টিজার টাইপের কোন একটা ভেরিয়েবল ঢোকাতে চাইছো, সেটা তো আর সিনট্যাক্স এরর না, সেটাকে বলা হয় সিম্যান্টিক এরর। মানে আমি
ঠিক জিনিসটা করছি না, সেটাকে আমরা বলছি হচ্ছে সিম্যান্টিক এরর। আর এক রকমের এরর হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর কি হয়? রান টাইম এরর হচ্ছে যেটা কম্পাইলের সময় তো কোনো এরর দেবে না, কিন্তু যখনই প্রোগ্রামটা চালাতে যাবে তখন আমরা একটা করে এরর দেখতে পাবো, সেটাকে বলি আমরা রান টাইম এরর। আর লাস্ট টাইপের এরর হচ্ছে লজিক্যাল এরর। এইটা প্রোগ্রামটা চলেও, প্রোগ্রামটা কোনো কম্পাইলারেরও দেখায় না, প্রোগ্রামটা কোনো রানের সময় এরর দেখায় না, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমরা একটা করে এরর দেখতে পাই। চলো একটা করে এক্সাম্পল দেখি যাতে আমরা এই পুরো কনসেপ্টটা ঠিকঠাক করে বুঝতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তো এবার আমরা কি করব, এখানে তোমাকে এরর্স দেখাবো। তো চলো একটা ক্লাস ক্রিয়েট করে দিয়েছি এখানে এরর্স নামে। এবার আমি কি করব, একটা মেইন ফাংশন লিখব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আউট। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে দেখাবো এখানে কম্পাইলার। কম্পাইলার কি হয়, যখনই আমি কোনো সিনট্যাক্সে কিছু ভুল করি, তো আমাকে সিনট্যাক্সে বলা হয় প্রত্যেকটা লাইনের পিছনে সেমিকোলন দিতে। সেমিকোলন মানে কি হয়, লাইন টার্মিনেটর, মানে ও কম্পাইলারকে বোঝায় যে এই লাইনটা শেষ, এরপরে আর কোনো এরপরে এই লাইনটা শেষ, এর পরের লাইনে যেতে। মানে ধরো ইন্ট a ইকুয়াল টু 5 দিলাম, এবার যদি আমি সেমিকোলন দিই মানে হচ্ছে এই লাইনটা শেষ, ইন্ট b ইকুয়াল টু 7 সেমিকোলন। এটা দেখানোর কথা না। আর যদি আমি এখানে এটাও লিখি, আমরা এইভাবে তো লিখতেই পারি, প্লাস আমরা এইভাবেও লিখতে পারি। int a equal to 5 b equal to 7 কম্পাইল হচ্ছে কি? হ্যাঁ, তার মানে এটা ক্লাস কম্পাইল হচ্ছে, এটা কোনো এরর থ্রো করছে না। মানে এই পুরো জিনিসটাকে এইভাবেও লেখা যায়। কিন্তু যদি আমি এটাকে সেমিকোলন কেটে ফেলি, এবার আমি কম্পাইল করি, কি দেখাবে? সেমিকোলন এক্সপেক্টেড। মানে যারা বুঝতে পারছে না কি লাইন কোথায় শেষ হলো, তখন আমরা এটাকে বলি কম্পাইলার। তো এরকমের যে প্রবলেম গুলো হয় সেগুলোকে বলা হয় কম্পাইলার, যখন বুঝতে পারে না যে প্রোগ্রামটা শেষ কোথায়, বা প্রোগ্রামটার যে স্ট্রাকচারটা সেটা আমরা ম্যাচ করি না। এটা তো একটা স্পেসিফিক ভাষা বোঝে যে আমাকে এইভাবে লিখলেই তবেই ও চলতে পারবে। যদি আমি সেই ভাষার বাইরে চলে যাই, যদি আমি একটা সাউথ ইন্ডিয়ানকে গিয়ে ভোজপুরি ভাষায় বলি, তো অবভিয়াসলি সে বুঝতে পারবে না, রাইট? তো এরকম একটা ব্যাপার। এবার চলো একটা এক্সাম্পল দিই, মানে সিম্যান্টিক এরর্স এর এক্সাম্পল দিই। সিম্যান্টিক এরর কি হয়, আচ্ছা যে আগে বলে দিই যে আমি এখানে অ্যারো দিচ্ছি, মানে ব্যাকস্ল্যাশ দিচ্ছি, এই ব্যাকস্ল্যাশটাকে বেসিক্যালি বলে কমেন্ট, এগুলোকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট। যদি আমি ধর মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই, তো আমি কি করব, এখানে যাব, তারপর এখানে গিয়ে এটাকে কমেন্ট করে দেবো। যদি আমি দেখতে পারি এখানে পুরো লাইনটা কমেন্ট হয়ে গেছে, মানে দেখো এই কালারটাই পাল্টে গেছে। যখন এরকম টাইপের কিছু হবে তো আমরা বুঝতে পারবো যে বেসিক্যালি আমি এই লাইনটা কমেন্ট করে দিয়েছি। তো আসি নেক্সট টপিকে, সিম্যান্টিক এরর। সিম্যান্টিক এরর কি হয়, ধরো আমি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, বা কোনো ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি a। এবার কিন্তু ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা কি জানি, কি কি আমরা ঢুকতে পারি, মানে বেসিক্যালি ইনসার্ট করতে পারি -1 -2 -5 -6, যে কোনো রকমের ইন্টিজার নাম্বারস আমরা এর মধ্যে। এবার যেটা করব সেটা হচ্ছে int এর মধ্যে আমরা একটা স্পেশাল নাম্বার ঢোকাবো, কিন্তু সেই নাম্বারটা আমরা ইন্টিজার রাখবো না। দেখি এখানে স্ট্রিং টাইপের একটা নাম্বার ইনসার্ট করি, হ্যালো। তারপরে কম্পাইল করতে যাই, কি দেখায়, ইনকম্প্যাটিবল টাইপস। তার মানে এটা কোনো সিনট্যাক্স এরর তো না, কিন্তু এই এররটার কারণে আমি কম্পাইল করতে পারবো না কোড। তো যখনই এরকম টাইপের দুটো এরর্স হয় যেটা কম্পাইল টাইমের সময় ধরা পড়ে, তো সেটাকে বলে আমরা কম্পাইলেশন এরর। ঠিক আছে, তবে চলো এই লাইনটাকে কমেন্ট করে দিই। এবার দেখবো পরের মানে রান টাইম এরর।
এগুলো সেই এরর যেগুলো আমরা রান টাইমের সময় দেখতে পারি। তো ধরো একটা এরর দিলাম int a, এর মধ্যে স্টোর করলাম 5/0। যখনই আমরা এটাকে কম্পাইল করব, দেখো কোনো কম্পাইলার নেই, এই প্রোগ্রামটা পুরো সিনট্যাকটিক্যালি কারেক্ট, সেমান্টিক্যালি কারেক্ট, তাই তো? আমরা কোনো নাম্বারকে অবভিয়াসলি ডিভাইড করতে পারি, সেই নাম্বারটাকে আমরা রানও করতে পারি। তো যখন ধরো আমি সেই প্রোগ্রামটাকে রান করতে যাব, আমরা এখানে দেখতে পাচ্ছি java.lang arithmetic exception, মানে একটা আমরা এক্সেপশন জেনারেট করেছি। এই এক্সেপশনটা কি হয় এটা আমরা আরেকবার পড়বো, আমরা ডিসকাস করব কি এক্সেপশন কি হয়, এই এক্সেপশন কেন হয় আমরা সেটাও পড়বো। কিন্তু তার আগে আমরা এরার্সটা ভালো করে আগে শিখে নেব। তো এই যে অ্যারিথমেটিক এক্সেপশন হলো, এটা বেসিক্যালি কি হয়, একটা নাম্বারকে আমরা কোনোভাবে জিরোতে ডিভাইড করতে পারি না, তাই তো? এটা আনডিফাইন্ড বা ইনফিনিটি হয়, সেটাই আমরা এখানে অ্যারিথমেটিক এক্সেপশনে দেখতে পেলাম। বললাম সেটা হচ্ছে আমাদের রান টাইম এরর, মানে আমরা রান টাইম এরর শিখলাম। তো যেটা শিখবো সেটা হচ্ছে লজিক্যাল এরর। তো তোমাকে প্রোগ্রামে বলেছে কি একটা প্রোগ্রাম লিখতে যেখানে তোমাকে 5 into 3 করতে হবে, তুমি কি করবে, int a equal to 5 into 3, এটা করলে তারপর আমি যেটা করবো সিস্টেম ডট আউটপুট println a, আমি এটাও লিখতে পারি the answer is plus a, ঠিক আছে? কিন্তু ইনটু করার জায়গায় যদি আমি ভুল করে কি করে ফেলি, প্লাস দিয়ে ফেলি, আমাকে করতে বলেছি ইনটু কিন্তু আমি করে ফেলেছি ভুল করে প্লাস। এরকম সময় যে এরর্স গুলো হয় তাকে আমরা যেটা বলি, সেটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল এরর, মানে আমরা লজিকে ভুল করেছি। এটা না কোনো রান টাইম এরর থ্রো করবে, না কোনো কম্পাইল টাইম এরর থ্রো করবে, কিন্তু আমি নিজের ডিজায়ার্ড রেজাল্ট পাবো না, তাই তো? যখন আমার অ্যান্সার 15 হওয়া উচিত ছিল, আমার অ্যান্সার হবে 8। তাই সেটা কি দেখো, যেরকম রান টাইম এরর এখানে আমরা কম্পাইল করলাম, কম্পাইল এরর হলো না, এটাকে আমরা আবার রান করলাম, তা আমার অ্যান্সার 8 আসলো। তার মানে আমার কোনো রান টাইম এরর হলো না। এটা আসছে কেন কি আগের বারের জন্য আমি ক্লিয়ার করে নিই, তাই জন্য ক্লিয়ার করতে, ঠিক আছে? তো আমরা এরর্স বুঝে গেলাম। এবার চলো যাই এক্সেপশনস এ। এক্সেপশনস কি হয়? এক্সেপশনস হচ্ছে আনএক্সপেক্টেড অর আনওয়ান্টেড সিচুয়েশনস ইন দ্য প্রোগ্রাম। যখন কোনো রকমের সিচুয়েশন অ্যারাইজ করে যেগুলো আনএক্সপেক্টেড বা যেগুলো আমরা চাই না, সেগুলোকে আমরা বলি হচ্ছে এক্সেপশন, ঠিক আছে? তো এক্সেপশনস কোন রকমের হয়? এক্সেপশন তো দু রকমের হয়, যেরকম প্যাকেজেস হয় সেরকম এক্সেপশনস হয়। বিল্ট ইন, ইউজার ডিফাইন্ড। বিল্ট ইন মানে হচ্ছে যেগুলো জাভা আমাদেরকে অলরেডি দিয়ে থাকে, আমরা সেগুলো ইউজ করতে পারি আলাদা আলাদা নিজের প্রবলেমস কে চেক করার জন্য। আর ইউজার ডিফাইন্ড এক্সেপশন হলো যদি এমন সময় হতেও পারে যে কোনো রকমের একটা এরর বা এক্সেপশন জাভা হ্যান্ডেল করে, সেগুলোকে আমরা নিজেরা হ্যান্ডেল করতে পারি ইউজার ডিফাইন্ড এক্সেপশনস দিয়ে। বিল্ট ইন এক্সেপশনস এর ব্যাপারে বলবো, মানে আমরা পুরো ডিসকাশনটা নিজের বিল্ট ইন এক্সেপশনস এর ব্যাপারেই রাখবো, অন্য কিছুর ব্যাপারে না, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে অ্যারিথমেটিক, এখানে অনেক রকমের বিল্ট ইন জাভা এক্সেপশনস থাকে। জাভা আমাদেরকে অনেক রকমের এক্সেপশনস দেয়, যেমন অ্যারিথমেটিক এক্সেপশনস, অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনস, ক্লাস নট ফাউন্ড এক্সেপশনস। কিন্তু এই সবকটার মধ্যে থেকে তিনটে খুবই ইম্পর্টেন্ট: অ্যারিথমেটিক এক্সেপশনস, আইওএ এক্সেপশনস আর নাম্বার ফরম্যাট এক্সেপশনস। এগুলোর ব্যাপারে আমরা এই লেকচারে পড়বো। এগুলো আমি তোমাকে একটু বলে দিতে পারি। অ্যারিথমেটিক এক্সেপশনস কি হয়, যখনই আমরা এখনই একটা এক্সাম্পল দেখলাম অ্যারিথমেটিক এক্সেপশনস এ, যখন 5/0 বলছি, এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন, কারণ কি আমরা এটা করতে পারি না। অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অ্যারে তো আমরা এখনো শিখিনি, কিন্তু যখন আমরা অ্যারে শিখবো তখন দেখবো কি অ্যারের একটা লেন্থ হয় 0 থেকে 4। যদি আমি ফিফথ লেন্থ অফ দি
ফিফথ এর ঘরকে ডাকতে চাই, মানে e(5) কে ডাকতে চাই, তখন একটা এক্সেপশন দেয়। এটা একটা এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। আমি কাউকে একটা খুঁজছি যেটা কেউ যেটা নেই, এটাকে আমি বলি ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। ফাইল নট ফাউন্ড এক্সেপশনও সেরকম। আমরা ক্লাস খুঁজি না, আমি তার জায়গায় ফাইল খুঁজি। আইও এক্সেপশন কি? আইও এক্সেপশনটা আমরা বাফার রুটারে ইউজ করে থাকি। এটা হচ্ছে ইনপুট আউটপুট এক্সেপশন। যখনই ইনপুট আউটপুটে কোনো একটা প্রবলেম হতে পারে সেটাকে বলে আমরা ইনপুট আউটপুট এক্সেপশন। ইন্টারাপ্টেড এক্সেপশন কি হয়? ধরো কোনো থ্রেড ওয়েট করছে, ঠিক আছে, তার ধরো আমরা থ্রেড ডট স্লিপ করে রেখেছি, কিন্তু থ্রেড ডট স্লিপ করা সত্ত্বেও অন্য কোনো প্রসেস সেখানে এক্সিকিউট করতে পারছে না, তখন আমরা বলি ইন্টারাপ্টেড এক্সেপশন। তারপর এরকম অনেক রকমের এক্সেপশন হয়। নো সার্চ ফিল্ড, নো সার্চ মেথড, কোনো রকমের ফিল্ডটা পাচ্ছি না, এটা অ্যাবস্ট্রাক্টলি টুলকিটে ইউজ হয়। মেথড পাচ্ছি না আমরা, নাল পয়েন্টার এক্সেপশন পাচ্ছি না। নাম্বার ফরম্যাট এক্সেপশন কি হয়? নাম্বার ফরম্যাট এক্সেপশন হচ্ছে কোনো একটা, যেটা আমরা এখন দেখলাম, ঠিক আছে, নাম্বার স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতে গেলে সেটা একটা এক্সেপশন থ্রো করে, সেটাকে বলে নাম্বার ফরম্যাট এক্সেপশন। তারপর হচ্ছে রান টাইম এক্সেপশন, তারপরে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ট্রাই ক্যাচ ফাইনালি। বেসিক্যালি আমরা ট্রাই ক্যাচ ফাইনালিতে কি করি? ট্রাই মানে হচ্ছে আমি একটা ব্লক অফ কোড রাখি। ব্লক অফ কোড বলতে 4-5টা লাইন বা যতটা আমার কোডের লেন্থ আর কি, আমি সেই পুরো লেন্থটা আমি কি করব, এই পুরো লেন্থটাকে নেব, সেটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখবো। যদি সেই ব্লকের মধ্যে কোনো রকমের এরর থ্রো হয়, এই যে আমরা এতক্ষণ দেখলাম নাম্বার ফরম্যাট এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, কোনো রকমের যদি এরকম কোনো একটা এরর থ্রো হয়, বা যদি সেরকম কোনো একটা এরর কম্পাইলার খুঁজে পায়, সে কি করবে? সে বলবে কি এখানে একটা এক্সেপশন আছে, এবার সেটাকে আমরা ক্যাচ করতে হবে আর তাছাড়া আমরা প্রিন্ট করব। এটা আমরা কেন করি চলো দেখি বুঝি, ঠিক আছে। একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিই exception handler, public static void main, string out দেওয়াও যায় নাও দেওয়া যায়, তোমাদের ইচ্ছা। এবার ধরো, এবার যেটা করতে হবে এটা হচ্ছে একটা ট্রাই ব্লক তৈরি করতে হয়, তার সাথে এটা করবো সেটা একটা ক্যাচ ব্লক তৈরি করতে হয়। আগে আছে এটা, আর শেষমেশ যেটা থাকে সেটা হচ্ছে একটা ফাইনালি, ঠিক আছে। এবার ধরো এখানে কোনো এক রকমের এরর হলো, আমরা অলরেডি 3টে কেস করেছিলাম, ঠিক আছে। 3টে কেসের মধ্যে কি কি ছিল? যদি ট্রাই ব্লকের মধ্যে কোনো একটা এরর আমি ধরতে পারি, এটা হচ্ছে কেস 1, আর সেটা ক্যাচের মধ্যে হ্যান্ডেল হয়। যদি আমি ট্রাই ব্লকের মধ্যে কোনো একটা কেস ধরতে পারি আর সেটা ক্যাচের মধ্যে হ্যান্ডেল না হয়, আর যদি আমি ট্রাই এর মধ্যে কোনো এক্সেপশন না ধরি, ঠিক আছে, এক্সেপশন নাই হয়, তাহলে ফার্স্ট এক্সাম্পলটা দেখি, যদি ট্রাই এর মধ্যে কোনো একটা এক্সেপশন হয় আর সেটা আমি ক্যাচে ধরতে পারি, তো কি হবে? int a is equal to 5 divided by 0, system.out dot println hello, এটা কি এক্সেপ্ট? ফাইনালি কি হয়? ফাইনালির মধ্যে হোয়াটএভার এরর্স থাকুক সেটার থেকে এক্সিকিউট হবেই হবে, ঠিক আছে। যেরকম টাইপের এরর্স থাকুক না কেন,
যদি এরর এক্সিকিউট হোক না হোক ফাইনালি সবসময় এক্সিকিউট হয়। লিখি আই অ্যাম অলওয়েজ এক্সিকিউটেড। তো দেখি কম্পাইল করে, আচ্ছা সিস্টেমের এস দিন, কোনো কম্পাইলার নেই, বন্ধ। এরর কোড, তার মানে যদি আমি দেখি এখানে এটা ভালো করে, সেটা হচ্ছে এখানে আমি এরর কোড করেছি, তাই এই লাইনে আমার কন্ট্রোল ছিল, ঠিক আছে। মনে থাকতে হবে যে যখনই আমি এই লাইনটা এক্সিকিউট করেছি, এই লাইনটা এক্সিকিউট করেছি, তখনই একটা এরর জেনারেট হয়েছে, যে এরর জেনারেটটা বলছে যে এখানে একটা এরর জেনারেট হয়েছে, এটাকে আমি ক্যাচ করি। মানে ক্যাচ কি করে, ক্যাচ এররটাকে যে ধরে। তো আমি এখানে বললাম কি একটা অ্যারিথমেটিক এক্সেপশন জেনারেট হয়েছে, যদি পাও সেটাকে ধরো। এটা ধরেছে, তখন সে এই লাইনটা এক্সিকিউট করেছে। তারপর আমার কন্ট্রোল ফ্লো চলে গেছে এখানে, বুঝে গেল? এটা আমার নাম্বার 1, এটা আমার নাম্বার 2, আর এটা আমার নাম্বার 3। যেহেতু এই লাইন থেকে আমি নিজের কন্ট্রোল ফ্লোটাকে এই লাইনে সেট করে ফেলেছি, তাই জন্য এই লাইনটা কোনোদিনও এক্সিকিউট হয়, সেটাও একটা মাথা রাখার বিষয়। এবার ভাবো যে যদি ধরো আমি কোনোদিনও এই এখানে ট্রাই ক্যাচ ব্লকটা নাই দিতাম, তখন কি হতো? যেরকম ধরো আমি আগে একটা এক্সাম্পল দিলাম তোমাকে, ধরো এখানে এখানে যদি আমি কোনো ট্রাই ক্যাচ ব্লক না দিয়ে থাকি, তখন কি হবে ব্যাপার? আমি এটা কপি করলাম, তো যখনই আমি এটা চালাতে যাব একটা রান টাইম এরর আসবে, এটা আমরা আগেও দেখেছি যে সেটা আসে, তাই তো? চলো আর একবার দেখি। এই যে অ্যারিথমেটিক এক্সেপশন বাই 0, তার মানে প্রোগ্রামটা চলেই না। তো আমি যদি না চাই সেরকম কিছু হোক, আর ইউজারকে এত খারাপ ভাবে আমি না দেখাই যে অ্যারিথমেটিক এক্সেপশনস বাই 0, তাই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ট্রাই ক্যাচ ব্লক সবসময় রাখবো। এই ব্লকের কারণে কি হবে, আমি ইউজারকে ঠিকঠাক বলতে পারবো যে কি কারণে আমার প্রোগ্রাম চলেনি, ঠিক আছে। চলো এবার আর একটা দেখি, যেটা সেকেন্ড পার্ট, ঠিক আছে। মানে এখানে আমি কি দেখবো, যদি ট্রাই এর মধ্যে এরর অকার করে কিন্তু ক্যাচে এক্সেপশনটাকে না ধরে, মানে যদি ধরো অ্যারিথমেটিক এক্সেপশনের জায়গায় আমি এখানে দিয়েছিলাম নাম্বার ফরম্যাট এক্সেপশন। নাম্বার ফরম্যাট এক্সেপশন কি ছিল মনে আছে না? নাম্বার ফরম্যাট এক্সেপশন ছিল যদি স্ট্রিং এর মধ্যে কোনো ইন্টিজার টাইপ বা ইন্টিজারের মধ্যে কোনো স্ট্রিং টাইপ ঢোকায়, মানে int a is equal to hello, যেটা আমি তোমাকে এক্সাম্পলে দিয়েছিলাম, সেটাকে বলে আমরা নাম্বার ফরম্যাট এক্সেপশন। কিন্তু এই যে এরকম একটা এরর ধরো অকার করলো, আমি তো এখানে কোনো কম্পাইলার হলো না, আমি এটাকে কম্পাইল করতে পয়েন্টমেন্ট দিয়ে এটাকে কম্পাইল করতে পারি। তো দেখো এখানে আমি স্টিল একটা এরর পাচ্ছি, java.lang exception by 0, বুঝা গেল? মানে যদি আমি এখানে কোনো একটা এরর অকার করি, তো আমি এই লাইনটা এক্সিকিউট করলাম, এই লাইনটা এক্সিকিউট করার পর আমি দেখলাম যে এখানে একটা এরর হয়েছে, এটা থ্রো করলো, কিন্তু দেখো এটা তো অ্যারিথমেটিক এক্সেপশন, এটা তো নাম্বার ফরম্যাট এক্সেপশন না, তাই জন্য সে ধরতেই পারলো না। যেটা ধরতে পারলো না, তাই কন্ট্রোল ফ্লো ফল করে গেল এখানে, কেন কি ফাইনালি সবসময় এক্সিকিউটেড হয়। তার মানে এটা আমার ফার্স্ট এক্সিকিউশন লাইন ছিল, এটা আমার সেকেন্ড এক্সিকিউশন লাইন। এই লাইনটাও কোনোদিন এক্সিকিউট করলো না, এটাও কোনোদিন এক্সিকিউট করলো না, বোঝা গেল? এটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকের এক্সাম্পল। এবার চলো আরেকটা তোমাকে এক্সাম্পল দিই ট্রাই ক্যাচ ব্লকে, যেখানে ট্রাইয়ে কোনো এররই ধরবে না, তখন কি হবে? এটা হতেই পারে, তাই তো?
একটু সুন্দর করে আমি সাজিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। এবার এটাকে কম্পাইল করে সেটাকে আমি রান করি। দেখো হ্যালো, এই এক লাইনটা এক্সিকিউট করলো, দেখো এই লাইনটা এক্সিকিউট করলো, অ্যান্সার হলো 2.5, এর মধ্যে 2.5 স্টোর হয়ে থাকলো। এবার এই লাইনটা এক্সিকিউট করলো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সিস্টেম হ্যালো, the answer is 2.0। এবার দেখো মানে এটা লাইন নাম্বার 1, এটা আমার এক্সিকিউশন নাম্বার 2। এবার দেখো ক্যাচ নাম্বার ফরম্যাট এক্সেপশন, এটা তো এক্সিকিউট করলো না, কেন কি কোনো আমি এরর জেনারেট করিনি। তারপর তার মানে কি হলো, আমার এই লাইনটায় এক্সিকিউট করবে, মানে এবার আমি ফাইনালি এক্সিকিউট করলাম। বোঝা গেল? এবার তোমাদের জন্য একটা এক্সারসাইজ। তো ধরো যে এখানে ক্যাচটা যদি না থাকে তখন কি আউটপুট প্রেডিক্ট করতে পারবো, কি হবে? অবভিয়াস এটাই অ্যান্সার হবে। চলো দেখি আমরা ক্লিয়ার করে নিই। এক্স্যাক্টলি সেম অ্যান্সার। কিন্তু ধরো কোনো এক্সেপশন অকার করে, তখন কি হবে? সেখানে আমরা এখানে এক্সেপশন দেখতে পাবো। তার মানে আমরা এই তো ট্রাই ক্যাচ ব্লকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে এক্সেপশন যদি ট্রাই ব্লকে হয় সেটা কি করে ক্যাচ ব্লকে হ্যান্ডেল করতে হয়, যদি এক্সেপশন ট্রাই ক্যাচ ব্লকে যদি না ধরতে পারে সেটা কি করে হ্যান্ডেল হয়, আর যদি এক্সেপশন কোনো ধরনের ট্রাই ব্লকে হয় না সেটাই আমরা ফাইনালির জন্য সেটা আমরা দেখলাম। এবার আমরা বুঝবো থ্রু কি করে ট্রাই ক্যাচ ব্লকে কাজ করে। ঠিক আছে, চলো দেখে ফেলি। এবার ধরো এতটা লেখা সবসময় একটা প্রবলেম্যাটিক হয়, তো আমি কি করবো, বন্ধ করে দেবো। আমরা জানি যদি 5 ডিভাইডেড বাই 0 কনস্ট্যান্টলি আমরা লিখতে থাকি। এবার ধরো আমি সেম কোডটা লিখেছি, যেখান থেকে ট্রাই ক্যাচ ব্লক সরিয়ে দিয়েছি। এবার এটা কম্পাইল করলাম, এটা ক্লিয়ার করি, আমি একটা এরর পেতে পারি। তাহলে পুরো জিনিসটা যদি আমি ট্রাই ক্যাচ ব্লকটা না লিখতে চাই কিন্তু আমার স্টিল এরকম কোনো একটা করে এরর জেনারেট করতে হয়, তাহলে কি করবো, থ্রো অ্যারিথমেটিক এক্সেপশন। তো এই নিয়েই আজকে লেকচারটা শেষ করবো, পরের দিন আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কোনো কোয়েশ্চেন্স থাকলে ডাউটস থাকলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।